এই ফোনটা অফ হয়ে গেছিল, ফোন অফ হয়ে গেছিল, চার্জ ছিল না। আবার হচ্ছে গাড়িটা হচ্ছে একদম বন্ধ হয়ে গেছিল, পরে হচ্ছে আবার দিলাম, ফোন হচ্ছে অন করে আবার হচ্ছে দিলাম। সবাই একটু ভিডিওটা একটু শেয়ার দিয়ে নাও। আর হচ্ছে আমরা হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে দেখি, যেহেতু হচ্ছে নামাজও আমাদের যাইতে হবে, আমরা হচ্ছে একটু তো সবাই একটু শেয়ার দিয়ে নাও, ঠিক আছে? সবাই একটু জয়েন হয়ে যাও, সবাই একটু জয়েন হয়ে যাও। তাহলে আজকে হচ্ছে আমরা দেখবো আর কি যে আচ্ছা চলো হচ্ছে আমরা শুরু করি। সবাই হচ্ছে তোমরা জয়েন হইতে থাকো, ঠিক আছে? সবাই জয়েন হইতে থাকো, আমরা শুরু করি, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা বলছিলাম মেন্ডেলিভ কয়টা 63টা মৌলকে হচ্ছে দুইটা উপশ্রেণীতে ভাগ করছিলেন। একটা হচ্ছে এ উপশ্রেণী, একটা হচ্ছে বি উপশ্রেণী। একটা হচ্ছে এ উপশ্রেণী, একটা হচ্ছে কি আমাদের বি উপশ্রেণী। একটা এ উপশ্রেণী, একটা বি উপশ্রেণী, ঠিক আছে? হ্যাঁ, কালকেও সেম প্রবলেম হয়েছিল। আচ্ছা দেখো, এখন এইগুলা হচ্ছে প্রবলেমকে হচ্ছে লাইফ থেকে বের করে দিতে হবে। প্রবলেমকে কি লাইফ থেকে বের করে দিতে হবে। আচ্ছা দেখো, এখন এ উপশ্রেণী কাদের বলা হয় মনে রাখবা, এস প্লাস হচ্ছে পি ব্লক যে মৌলগুলো আছে তাদের কি বলা হয়, এ উপশ্রেণী। আচ্ছা বি উপশ্রেণী কাদের বলা হয়, যারা কি ডি প্লাস এফ ব্লক মৌল, কি মৌল, ডি প্লাস এফ ব্লক মৌল আছে, তারা কি আমাদের ডি বা বি উপশ্রেণী, তারা হচ্ছে কি বি উপশ্রেণী। এখন বলতে পারো ভাই বুঝি নাই। আচ্ছা দেখো তাহলে কি গ্রুপ এস আর পি তে কোন মৌলগুলো আছে। আচ্ছা এস এ কি আছে, গ্রুপ 1 আছে, গ্রুপ 2 আছে। তাহলে এদের নামের সাথে আমি কি লাগাবো, তাহলে 1 কে বলতে পারি 1A, কি বলতে পারি 1A। 2 কে বলতে পারি কি 2A, কি বলতে পারি 2 হচ্ছে এ। আচ্ছা এরপরে পি ব্লক মৌল শুরু হয়েছে কই, 13 নম্বর গ্রুপ থেকে। আচ্ছা 13 নম্বর গ্রুপকে আমি কি বলতে পারি, সেটা বলতে পারি 3 বলতে পারি না আমরা। 13 নম্বর গ্রুপকে কি বলতে পারি, আমি 3 বলতে পারি, তাহলে কি 3A বলতে পারি। আচ্ছা 14 কে 4A, 15 কে হচ্ছে কি 5A, 16 কে হচ্ছে 6A, পর হচ্ছে 7A, পর হচ্ছে কি 8A। তাহলে আমার এস প্লাস পি ব্লক মৌল যেগুলো আছে তাদের কি বলতে পারি, আমি এ ব্লক মৌল হচ্ছে নামের সাথে কি এ লাগাইতে পারি, কি লাগাইতে পারি, এ হচ্ছে লাগাইতে পারি, ঠিক আছে? আচ্ছা এখন বি উপশ্রেণী হচ্ছে কাদের বলা হয়, এখন ডি প্লাস এফ ব্লক মৌল যেগুলো আছে তাদের কি বলা হয়, ডি হচ্ছে মানে বি উপশ্রেণী তার। আচ্ছা এখন দেখো তাহলে তোমার শুরু হয়েছে কই, এটা 3 নাম্বার গ্রুপ থেকে কিন্তু শুরু হয়েছে, 3 নাম্বার গ্রুপ থেকে শুরু। তাহলে এটা কি বলবো আমি কি 3B। তাহলে ওই যে 3B মানে স্ক্যান্ডিয়াম যে গ্রুপের যে মৌলটা আছে ওইটাকে 3B বলবো। এরপর এটা কি 4B, 4B পরে 5B, 6B, 7B। আচ্ছা এখন আরেকটা জিনিস এখানে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে কি তোমার এখানে মনে রাখবা 8, 9 আর হচ্ছে 10। 8, 9, 10 নাম্বার যে গ্রুপটা আছে, মানে হচ্ছে ধরো 10 নাম্বার গ্রুপ কাদের বলা চলে, 8 নাম্বার হচ্ছে আয়রনের যে গ্রুপটা আছে সেই গ্রুপটা, 9 নাম্বার হচ্ছে কপারের যে গ্রুপটা, প্লাস 10 নাম্বার হচ্ছে কি নিকেলের যে গ্রুপটা। এই যে গ্রুপটা আছে তিনটা গ্রুপ, এই তিনটা গ্রুপকে কি বলা হয়, একসাথে 8B বলা হয়। কি বলা হয়, এই জিনিসটা একটু মনে রাখতে হবে, কি বলা হয় 8B বলা হয়। তাহলে 8B কিন্তু তোমার কি 8, 9 আর হচ্ছে 10, এই তিনটাকে একসাথে 8B বলা হয়, একসাথে কি বলা হয় 8B বলা হয়, ঠিক আছে? আচ্ছা আর হচ্ছে কি আমাদের 11 নম্বর যেটা আছে ওইটা কি বলা হবে কি 1B, আর হচ্ছে 12 নম্বরকে বলা হবে কি 2B, 12 নম্বরকে বলা হবে কি 2B। তাহলে আশা করি যে বি নিয়ে মানে এ এবং বি রিলেটেড যা কিছু আছে সেইটা এখান থেকে কোনো কোশ্চেন আসলে ইনশাআল্লাহ পারবা। এখন দেখো তাহলে আমাদের কোশ্চেন এখানে কি বলছে, যে বিরল মৃত্তিকা মৌল কাদের বলা হয়, বিরল মৃত্তিকা ল্যান্থানাইট গ্রুপের হচ্ছে মৌল কি বলা হয় কি বিরল মৃত্তিকা মৌল। আচ্ছা আমরা জানি না এগুলো ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট কি 3 নাম্বার গ্রুপের মৌল এবং 6 এবং 7 নাম্বার পর্যায়ের মৌল। 3 নাম্বার গ্রুপ কিন্তু ফিক্সড তাদের ক্ষেত্রে, 3 নাম্বার গ্রুপের ছিল, কিন্তু পর্যায় সারণী সৌন্দর্য ঠিক রাখার জন্য এগুলো নিচে নিয়ে এসে রাখা হয়েছে আর কি। তাহলে এগুলো কি সব 3 নাম্বার গ্রুপের মৌল। তাহলে আমি এটা কি বলবো, 3 কি বলবো 3B, এটা কি বলবো 3B। তাহলে এটা কি বলবো আমি 3B বলবো। তাহলে 3 এই যে দেখো এই যে 3B যেটা আছে এটা কিন্তু আমার কি সঠিক আনসার, 3B যেটা আছে ওইটা কিন্তু সঠিক আনসার, ঠিক আছে? 3B যেটা আছে এটা কি আমাদের সঠিক আনসার। আচ্ছা 3B যেটা আছে ওইটা কি আমাদের জন্য সঠিক আনসার। আচ্ছা ভিডিওটা একটু শেয়ার দিয়ে নাও সবাই, তোমাদের একটু শেয়ার দিয়ে নাও, বন্ধু বান্ধবকে হচ্ছে মেনশন দিয়ে দাও। আমরা যে কঠিন কঠিন জিনিস পড়াই দিচ্ছি একদম, যেগুলো হচ্ছে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? রাজশাহীতে আসবে ইনশাল্লাহ। আচ্ছা এরপর হচ্ছে ব্রোমিন হচ্ছে কি বলছে কি, ব্রোমিন হচ্ছে কি গ্যাস, তরল, কঠিন, হচ্ছে অর্ধ কঠিন। আচ্ছা এখন দেখো তোমার ব্রোমিনটা কি, এটা কি আমরা জানি না অধাতু, ব্রোমিন একটা কি অধাতু,
কি অধাতু? আমরা জানি যে একমাত্র তরল অধাতুকে সেটা হচ্ছে ব্রোমিন। তরল হচ্ছে অধাতুকে সেটা হচ্ছে ব্রোমিন। এখন কোশ্চেন আসে, যেহেতু এইখান থেকে কোশ্চেন আসছে, তাহলে এবার কোশ্চেন আসতে পারে না যে কি তরল ধাতু কোনগুলা, এগুলো হচ্ছে কেমনে পড়বে, এগুলা কেমনে হচ্ছে পড়বা। দেখো খুবই সহজ। ধরো হচ্ছে বাংলাদেশে এরকম অনেক মানুষ আছে না যে নিজে হচ্ছে দুর্নীতি করে টাকা কামাই করছে, এরপর হজ করে যায় আসছে, হজ করে আসার পরে ধরো নিজে এখনো দুর্নীতি করে, কিন্তু মানুষকে উপদেশ দেয় এই তুমি এই দুর্নীতি করে না, এইসব খারাপ কাজ করা যাবে না, সে কিন্তু নিজে খারাপ কাজটা করে। তাহলে এখন পরে মানুষজন কি বলছে যে না এই হাজিগিরি তুমি এইখানে আমার দেখাও না, ফ্রান্সে গিয়ে দেখাও, হাজিগিরি কই ফ্রান্সে গিয়ে দেখাও। তাহলে কি দেখো আমাদের সূত্রটা কি, ফ্রান্সে গিয়ে হাজি সাইজো, ফ্রান্সে গিয়ে হাজি সাইজো, ফ্রান্সে গিয়ে হচ্ছে কি হাজি সাইজো, ফ্রান্সে গিয়ে হাজি সাইজো। এইগুলা কি তরল ধাতুর উদাহরণ, এগুলা কি তরল ধাতু, এগুলা কি তরল ধাতু। তাহলে কি আমার সূত্র কি ফ্রান্সে গিয়ে হাজি সাইজো, এটাগুলা কি তরল ধাতুর উদাহরণ। যেহেতু আমাদের তরল অধাতু আসছে, ধাতুগুলো তো আসতেই পারে, তাহলে কি এখানে ফ্রান্স দিয়ে হচ্ছে ফ্রান্সিয়াম, ফ্রান্স দিয়ে হচ্ছে ফ্রান্সিয়াম, গিয়ে দিয়ে হচ্ছে গেলিয়াম Ga, হাজি দিয়ে হচ্ছে Hg মানে মার্কারি, এবং কি সাইজো দিয়ে হচ্ছে সিজিয়াম। তাহলে এই যে ধাতুগুলো আছে ফ্রান্সিয়াম, গেলিয়াম, মার্কারি এবং হচ্ছে সিজিয়াম, এই চারটা কি তরল ধাতু, এই চারটা কি আমাদের তরল ধাতু, এই চারটা কি তরল ধাতু, ঠিক আছে। তাহলে তরল ধাতু আর হচ্ছে তরল ধাতুকে সেটা হচ্ছে ব্রোমিন হচ্ছে কি একমাত্র তরল ধাতু, আর অধাতু কিন্তু তরল নাই একটাও, ঠিক আছে। তাহলে এইগুলো একটু আমাদের মনে রাখতে হবে। তাহলে কি ব্রোমিনটা আমাদের কি সেটা হচ্ছে তরল, ব্রোমিনটা তরল এবং কেমন তরল, অধাতু তরল। তাহলে ব্রোমিনটা হচ্ছে অধাতু। আচ্ছা, এরপর বলছে কোন মৌলের পরমাণু ইলেকট্রন বিন্যাসে হচ্ছে NH2 NP5 হইলে ওই মৌল হচ্ছে সর্বশেষ পর্যায়ে কোন গ্রুপে হচ্ছে অবস্থান করে। আচ্ছা দেখো এই ক্ষেত্রে আমরা জানি কি পি ব্লক মৌল সর্বশেষ ইলেকট্রন কই জায়গায় গেছে, পিতে গেছে, তার মানে আর কি পি ব্লক মৌল। আচ্ছা পি ব্লক মৌল হচ্ছে গ্রুপ সংখ্যা নির্ণয় করার কি সূত্র কি, সেটা কি আমাদের যে S+ হচ্ছে পি ব্লক মৌল হচ্ছে কি পিতে যে ইলেকট্রনগুলো আছে প্লাস হচ্ছে কি এস এ যে ইলেকট্রনগুলো আছে এগুলোর যোগফল সাথে কত 10 যোগ করতে, সাথে কত আমাদের 10 হচ্ছে যোগ করতে হয়। তাহলে দেখো আমরা যোগ করে দিই, পিতে কয়টা ইলেকট্রন আছে 5টা, 5 প্লাস এস এ কয়টা আছে 2টা, প্লাস হচ্ছে 10, তাহলে আমাদের কত হয়েছে 5 2 7 আচ্ছা। তাহলে এটা কি 17 নম্বর গ্রুপের মৌল, তার মানে এটা কোন গ্রুপের মৌল, NH2 NP5 কোন গ্রুপের মৌল, তাহলে কি এটা কি 17 নম্বর গ্রুপের মৌল, 17 নম্বর গ্রুপের মৌল, ঠিক আছে। তাহলে কি তাহলে 17, এই যে এখন দেখো তুমি বুঝতেছো এটা 17, কিন্তু এখন এই দেখো এ বি তে কিন্তু আসছে, তাহলে রাজশাহীতে কিন্তু কি তোমার এ বি তে কোশ্চেন কিন্তু আসছে, সো এইটা কিন্তু রোমান সংখ্যা থেকে কোশ্চেন কিন্তু আসছে। সো আমি যেভাবে বুঝাইছি আশা করি এরপর হচ্ছে আর হচ্ছে কি সমস্যা থাকার কথা না। আমরা বলছি কি যে এ উপশ্রেণী কারা হবে, যারা S+ হচ্ছে পি ব্লক মৌল, তাদের নামের সাথে কি থাকবে এ থাকবে। তাহলে দেখো 17 কে আমরা কি লিখতে পারি 7 7 পরে 7A 7A, তাহলে দেখো জাস্ট গুণ 7A কোনটা, এই দেখো 5 6 7 5 6 7, তার মানে কি এটাই কি কি হইতেছে তোমার आंसर হইতেছে, ঠিক আছে। তাহলে কি 7A এটাই কি আমাদের সঠিক आंसर হইতেছে, ঠিক আছে। সো এই টাইপের কোশ্চেন আসলে ইনশাআল্লাহ আশা করি পারবা তোমরা ব্রিলিয়ান্ট পোলাপান সবাই ইনশাআল্লাহ পারবা। আচ্ছা এখন বলছে কোনটাকে চালকুজেন বলা হয়, কোনটাকে বলা হয় কি চালকুজেন বলা হয়। আচ্ছা চালকুজেন মানে কি আকরিক সৃষ্টিকারী মৌল, কি মৌল আকরিক সৃষ্টিকারী মৌল, চালকুজেন মানে কি আকরিক সৃষ্টিকারী মৌল, যারা আকরিক সৃষ্টি করে তাদের হচ্ছে চালকুজেন বলা হয়। এটাকে আকরিক সৃষ্টি করে সে 16 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে, 16 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে মানে অক্সিজেন সালফার যে ইয়ার পরে এই যে মৌলগুলো আছে সেলেনিয়াম, এইগুলো হচ্ছে আমাদের আকরিক সৃষ্টিকারী বা চালকুজেন গ্রুপের হচ্ছে মৌল বা চালকুজেন গ্রুপের হচ্ছে মৌল, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো আরো কিছু হচ্ছে নাম আছে, সেগুলো একটু আমাদের দেখতে হবে। ধরো 15 নম্বর গ্রুপের যে আছে সেটাকে আমাদের কি বলা হয়, 15 নম্বর গ্রুপের মৌলগুলোকে আমাদের কি বলা হয় নিকটোজেন বলা হয়, কি বলা হয় নিকটোজেন বলা হয়। যেহেতু এইখান থেকে কোশ্চেন আসছে আরেকটা কোশ্চেন গাইসেই পড়তে পারে, তাহলে নিকটোজেন বলা হয়। নিকটোজেনের কিন্তু ইংলিশ নামে কি একটা পি আছে কিন্তু নিকটোজেন, নিকটোজেন, সো এটা কিন্তু তোমার স্পেলিংও কিন্তু আইসা পড়তে পারে, নিকটোজেনের সামনে কিন্তু একটা পি আছে, ঠিক আছে। আচ্ছা নিকটোজেন মানে কি শ্বাসরোধকারী মৌল, কি মৌল শ্বাসরোধকারী মৌল, কি মৌল শ্বাসরোধকারী মৌল, নিকটোজেন মানে কি শ্বাসরোধকারী মৌল, মানে অর্থাৎ যারা শ্বাস রোধ করতে সাহায্য করে তাদের বলা হয় কি আমাদের নিকটোজেন বলা হয়। কাদের নাইট্রোজেন ফসফরাস এদেরকে বলা হয় নিকটোজেন বা শ্বাসরোধকারী মৌল বলা হয়। আচ্ছা এরপর হচ্ছে কি আমাদের দেখো 13 14 নম্বর গ্রুপের এরকম কোনো নাম নাই, 16 নম্বর গ্রুপ তো আমরা চালকুজেন দেখলাম, 17 নম্বর গ্রুপ কি বলা হয় তোমার আকরিক, 16 নম্বর গ্রুপকে বলা হয় হেলুজেন, কি বলা হয় হেলুজেন বা হচ্ছে সামুদ্রিক লবণ সৃষ্টিকারী যৌগ, সামুদ্রিক হেলুজেন বা কি সামুদ্রিক লবণ সৃষ্টিকারী হচ্ছে যৌগ, কাদের বলা হয় তোমার 17 নম্বর গ্রুপের মৌলকে বলা হয় ক্লোরিন ফ্লোরিন এইগুলো যেগুলো আছে এগুলো কি বলা হয় হেলুজেন বা সামুদ্রিক লবণ সৃষ্টিকারী মৌল। আছে 18 নম্বর গ্রুপকে কি বলা হয় নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস। যেহেতু এটা থেকে কোশ্চেন আসছে সো পরের বার কিন্তু আসতেই পারে, এর জন্য আমরা ভালোভাবে দেখে নেব। নিষ্ক্রিয় গ্যাস সেতু মৌল, কি মৌল সেতু মৌল, সেতু মৌল। পর হচ্ছে কি শূন্য মৌল, কি মৌল শূন্য মৌল। আচ্ছা পর হচ্ছে কি নোবেল গ্যাস, নোবেল গ্যাস। পর হচ্ছে কি আমাদের সেটা হচ্ছে নোবেল গ্যাস। তাহলে কি এই যে বিরল গ্যাস নোবেল গ্যাস বিরল গ্যাস অথবা কি বিরল গ্যাস কি বলা হয়
বিরল গ্যাস, নোবেল গ্যাস বা হচ্ছে কি বিরল গ্যাস। সো অনেকগুলো কিন্তু আমাদের বলা হইতেছে, এইগুলো কিন্তু আমাদের একটু জানা রাখতে হবে, ঠিক আছে? যে নিষ্ক্রিয় গ্যাস, সেতু মৌল, সেতু শূন্য মৌল, নোবেল গ্যাস, বিরল গ্যাস, এইগুলো বলা হয়, ঠিক আছে? তাহলে এটা কি গ্রুপ 18 মৌলগুলোকে বলা হইতেছে, গ্রুপ 18 মৌলকে এটা বলা হইতেছে। এখন তাহলে দেখো আমাদের আনসার কি কোনটা হবে, যে কোনটাকে চালকুজান বলা হয়। 16 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে এটাকে কি বলা হবে, চালকুজান বলা হবে। এখন দেখো তুমি বলতে পারো ভাই এখানে চিনি নাই, নাইট্রোজেন যে 15 নম্বর, এটা তুমি জানো না, 15 নম্বর গ্রুপের মৌল। আচ্ছা, কার্বন কত, 14 নম্বর গ্রুপের মৌল। হাইড্রোজেন কত, 1 নম্বর গ্রুপের মৌল। তার মানে কি তোমার তিনটা অপশন কি হইতেছে না, বাকি যেটা আছে ওইটাই তোমার আনসার হইতেছে। টেলোরিয়ামটা কি হইতেছে, আনসার হইতেছে। বা তুমি এটা কিন্তু জানো যে দেখো আমরা জানি না কি এই 16 নম্বর গ্রুপে কি ও এস এস সি তে, তে হচ্ছে পরে পোলোনিয়াম। এই যে আমরা জানি না, সূত্র সবাই পড়ছি, ছোটবেলা থেকে পড়ে আসছি। তাহলে এই যে দেখো টেলোরিয়াম, এটা কি হইতেছে তোমার 16 নম্বর গ্রুপের মৌল হইতেছে, এইটাই টেলোরিয়ামটাই আছে। তাহলে আনসার কি টেলোরিয়ামটা হচ্ছে কি আমাদের সঠিক আনসার, টেলোরিয়ামটাই কি আমাদের সঠিক আনসার। আচ্ছা, এরপর হচ্ছে দেখো আমাদের যদি হচ্ছে দেখি হেলোজেন শব্দের অর্থ কি, মাত্রা পড়ায় আসছি। হেলোজেন শব্দের অর্থ কি বলো, এটা সবাই বলবা, এটা এটা আর আমি বলবো না এখন, এটা সবাই হচ্ছে বলবা। তোমরা কয়জন আছো? 100 জন আছো, বলো এটা সবাই বলবা। যে হচ্ছে হেলোজেন হচ্ছে কি বলা হয়, হেলোজেন শব্দের হচ্ছে অর্থ কি, মাত্র বইলে আসছে, এই যে এখানে মাত্র বইলে আসছে, এখানে কি আমরা মাত্র হচ্ছে দেখা আসছে। এই যে হেলোজেন মানে হচ্ছে কি, এখানে লিখি নাই, আমি লিখি নাই, লিখছিলাম কিন্তু ওইটা মুছতে পরে 18 নম্বর গ্রুপেরটা লিখছি। আচ্ছা, হেলোজেন মানে কি, হেলোজেন মানে হচ্ছে কি আমাদের সামুদ্রিক লবণ সৃষ্টিকারী যৌগ যারা, সামুদ্রিক কি লবণ সৃষ্টিকারী যৌগ যারা, তাদের কি বলা হয় আমাদের হেলোজেন বলা হয়। সামুদ্রিক লবণ যারা উৎপন্ন করে তাদের কি বলা হয়, হেলোজেন বলা হয়। বা সহজ কথা ধরো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হচ্ছে ক্লোরাইড, এই যে ক্লোরিন আছে না, সে কি সোডিয়াম ক্লোরাইড তো লবণ, এটা সবাই জানি, খাদ্য লবণকে সোডিয়াম ক্লোরাইড বলা হয়। তাহলে নামের সাথে ক্লোরিন আছে, কি করে লবণ উৎপন্ন করে, তাহলে কি সামুদ্রিক লবণ উৎপন্ন করে, তাদের কি বলা হয় তোমার হেলোজেন বলা হয়। তাদেরকে কি বলা হয়, হেলোজেন বলা হয়। 15C হচ্ছে আমাদের কি সামুদ্রিক লবণ সরবরাহকারী কিন্তু না, উৎপন্নকারী। সামুদ্রিক লবণ কি উৎপন্নকারী, সামুদ্রিক লবণ কি উৎপন্নকারী, ঠিক আছে? তাহলে এটা কি আমাদের সঠিক আনসার, সামুদ্রিক লবণ উৎপন্নকারী। আচ্ছা হ্যাঁ, চলো হচ্ছে আমরা এরপরে হচ্ছে যাই। এরপর হচ্ছে দেখো আমাদের কি আছে বলছি, ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটা, ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম হচ্ছে কোনটা, ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটা। তোমরা 108 জন আছে এখানে, রোজার দিন শেয়ার দাও, সব হবে সব হবে। তাহলে সে একটু শেয়ার দেয় না সবাই ভিডিওটা। আচ্ছা, বলছে এখানে ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম হচ্ছে কোনটা। এখন দেখো আমাদের, আমরা জানি কি বিধাতার পরীক্ষা কিন্তু আমরা পড়ছি, কিসের পরীক্ষা, বিধাতার পরীক্ষা কি কমে, বাম থেকে ডান দিকে গেলে কি বিধাতার পরীক্ষা হচ্ছে কি আমাদের কমে। এইখানে কি ছিল আমাদের, এইখানে ইলেকট্রন শক্তি কি আমাদের ছিল না। তার মানে কি আমাদের বাম থেকে ডান দিকে যদি আমি যাই ইলেকট্রন শক্তি বৃদ্ধি পাবে, আর হচ্ছে আমি যদি গ্রুপের ক্ষেত্রে নামি তাহলে কি উল্টাটা হবে, হ্রাস পাবে। তাহলে যত আমি গ্রুপের নিচের দিকে নামবো তত হচ্ছে হ্রাস পাবে। কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আচ্ছা, এখন তাহলে এখানে কি যত তুমি নিচের দিকে নামো তত কি হবে, ইলেকট্রন শক্তি হ্রাস পাবে। তাহলে কি সবচেয়ে বেশি হওয়ার কথা কার, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইটা হওয়ার কথা, এইটা হওয়ার কথা, কিন্তু এটা কিন্তু হয় না, ব্যতিক্রম হয়। এখানে কি হয় যে এইটা হচ্ছে হয় ক্লোরিন, দেখো সঠিক ক্রম কি হয় ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইটা হচ্ছে আমাদের সঠিক হয়। এখন বলতে পারো এটা হচ্ছে কেন সঠিক হয়, এটা হচ্ছে আমাদের কেন হচ্ছে সঠিক হয়। এখন দেখো তোমার এই যে ফ্লোরিনটা আছে ওইখানে কি থাকে, দ্বিতীয় শক্তি স্তর থাকে, কি থাকে দ্বিতীয় শক্তি স্তর থাকে। ফ্লোরিনের ক্ষেত্রে কি থাকে তোমার দ্বিতীয় শক্তি স্তর, মানে দুইটা শক্তি স্তর আছে। আচ্ছা, ইলেকট্রন আসক্তি মানে কি, যে তুমি একটা ঋণাত্মক ইলেকট্রন এখানে প্রবেশ করায় ঋণাত্মক আয়নে পরিণত করতেছো, যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটাকে বলা হয় কি আমাদের ইলেকট্রন আসক্তি বলা হয়। আচ্ছা, এখন দেখো তোমার যেহেতু এখানে দ্বিতীয় শক্তি স্তর, যদি আরেকটা ইলেকট্রন এখানে তুমি এখানে প্রবেশ করাও তখন কি হয়, যে দ্বিতীয় শক্তি স্তর ছোট হয়, তার মধ্যে ইলেকট্রন ঘনত্বটা কি অনেক বেশি হয়ে যায়, ইলেকট্রন ঘনত্ব কি হয়ে যায় অনেক বেশি হয়ে যায়। ধরো ছোট একটা রুমে তুমি 100 জন মানুষকে ঢোকাই দিছো, ওইখানে কি দেখবা গরমে মানুষ শেষ হয়ে গেছে, একদিন যদি রাখা তো গরমে অর্ধেক মানুষ মারা গেছে। তো ছোট জায়গায় কি বেশি মানুষ কি রাখা যাবে না, সো ঘনত্ব কি হয় যাবে না, বেশি করা যাবে না। এর জন্য কি হয়, ফ্লোরিন যেটা আছে এটা কি তোমার ইলেকট্রন গ্রহণ করতে চায় না। ক্লোরিন যেটা দেখো সেটা কি 3 নাম্বার শক্তি স্তর, ক্লোরিন কয়টা তৃতীয় শক্তি স্তর, ওইখানে যদি একটা ইলেকট্রন প্রবেশ করাও তুমি ওইখানে কি ইলেকট্রন ঘনত্বের খুব বেশি চেঞ্জ হয় না। এর জন্য কি হয় তোমার ক্লোরিনের ইলেকট্রন শক্তিটা কি হয় ফ্লোরিনের চেয়ে কি হয় বেশি হয়। এর জন্য এটা ব্যতিক্রম হয়েছে এবং খুবই ইম্পর্টেন্ট, এটা সব ভার্সিটিতে আসে, এটা সব ভার্সিটিতে আসে, খুবই ইম্পর্টেন্ট। যে এই যে এটা হচ্ছে কি আমাদের ইলেকট্রন শক্তির খুবই ইনফিনিটি স্টার, এটা ইনফিনিটি স্টার এটাই আসবে। আচ্ছা, ক্লোরিনের মানটা কত হয় -349 হয়, আর হচ্ছে ফ্লোরিনের মান কত হয় -328 হয়, -328 হয়। তাহলে এটা একটু জানা রাখবা, ঠিক আছে, এটা একটু আমাদের জানা রাখবা, ঠিক আছে। তাহলে আনসার কি হইতেছে আমাদের এই যে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা কি হইতেছে সঠিক আনসার হইতেছে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা দেখো যদি দেখি বলছে নিষ্ক্রিয় গ্যাস সমূহের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান কি হয়, নিষ্ক্রিয় গ্যাস সমূহের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান কি হয়। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাস মানে সে কি নিষ্ক্রিয় হয়, তার কি ধরো ইলেকট্রন গ্রহণ করার কোন এরকম হচ্ছে ইচ্ছা আকাঙ্ক্ষা আছে, বা ইলেকট্রন ত্যাগ করার কোন ইচ্ছা আকাঙ্ক্ষা আছে, সে কি এমনি নিষ্ক্রিয়। সবাই কি হইতে চায়, ধরো
ক্লোরিন সে কি একটা ইলেকট্রন গ্রহণ করে, কেন? সে হচ্ছে ক্লোরাইড মাইনাস আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে, আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে সে কি তোমার নিষ্ক্রিয় হয়। সবাই কি হইতে চায়? নিষ্ক্রিয় হইতে চায়। এখন কি ধরো নিষ্ক্রিয় গ্যাসগুলো নিজে থেকে নিষ্ক্রিয় আছে, সে কেন আর হচ্ছে অন্য কিছু ইলেকট্রন গ্রহণ করে, কেন আবার সে ধরো শক্তি মানে অন্য কিছু হয়ে যাবে, নিষ্ক্রিয় অন্য ধরো আরেকটা ঝামেলার মধ্যে যাবে। সো এগুলোর ক্ষেত্রে কি হয়, আমাদের ইলেকট্রন শক্তি কি হয়, শূন্য হয়। এগুলোর ক্ষেত্রে কি শূন্য হয়, ইলেকট্রন শক্তি কি হয়, শূন্য হয়। নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে কি ইলেকট্রন শক্তি শূন্য হয়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, তাহলে এটা কিন্তু জানা রাখতে হবে। আচ্ছা, এরপর বলছে নিচের কোন আয়নের আকার সবচেয়ে ছোট, কোন আয়নের আকার সবচেয়ে ছোট। দেখো এখানে সবগুলো কি বলছে, অ্যানায়ন বলছে। এই ক্ষেত্রে মনে রাখবা অ্যানায়নের আকার, অ্যানায়নের আকার সমানুপাতিক আচ্ছা অ্যানায়নের আকার সমানুপাতিক অ্যানায়নের চার্জ। কার চার্জ? অ্যানায়নের চার্জ। অ্যানায়নের আকার সমানুপাতিক কি? অ্যানায়নের চার্জ। তাহলে কি সমানুপাতিক কি? অ্যানায়নের আকার সমানুপাতিক কি? অ্যানায়নের চার্জ। অ্যানায়নের আকার সমানুপাতিক অ্যানায়নের চার্জ। ঠিক আছে, তাহলে এই কথাটা মনে রাখবা। আর হচ্ছে ক্যাটায়নের আকার মনে রাখবা কি? ক্যাটায়নের আকার সমানুপাতিক হচ্ছে কি 1/, ক্যাটায়নের চার্জ, 1/, ক্যাটায়নের চার্জ, 1/, ক্যাটায়নের চার্জ। তার মানে কি ব্যস্তানুপাতিক, চার্জের সাথে ক্যাটায়নের আকার কি ব্যস্তানুপাতিক। আর হচ্ছে অ্যানায়নের আকার কি অ্যানায়নের চার্জের সাথে সমানুপাতিক। তার মানে যার অ্যানায়নের আকার বড় হবে যার চার্জ কি বেশি হবে, যার চার্জ যেই অ্যানায়নের চার্জ যত বেশি হবে তার আকার কি সবচেয়ে বড় হবে, যার চার্জ কম হবে তার আকার কি হবে সবচেয়ে কম হবে। দেখো এখন দেখি আমরা সবগুলা কি আছে, অ্যানায়ন আছে, সবগুলা কি আছে, আচ্ছা ক্যাটায়ন ক্যাটায়ন দুইটাই আছে। যদি আরেকটা যদি থাকে ক্যাটায়ন অ্যানায়ন দুইটাই যদি থাকে, ক্যাটায়ন ও অ্যানায়ন, ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ই থাকলে, ক্যাটায়ন অ্যানায়ন উভয়ই থাকলে আকার ছোট কার, আকার ছোট হবে ক্যাটায়নের। চোখ বন্ধ করে দেখা বাকি ক্যাটায়নের আকার ছোট হবে। কার ছোট হবে? ক্যাটায়নের আকার ছোট হবে। ক্যাটায়নের আকার কি হবে? ছোট হবে। ক্যাটায়নের আকার ছোট হবে। তাহলে চোখ বন্ধ করে তাকাই দিবা। দেখো তুমি এখানে কোনো হিসাব করার কোনো নাই, তিনটা অ্যানায়ন আছে, একটা ক্যাটায়ন আছে, তাহলে আনসার কি? আনসার ডি। চোখ বন্ধ করে কিচ্ছু চিন্তা করতে হবে না, নোটে সিঙ্গেল সেকেন্ড বারের জন্য চিন্তা করবা না। ক্যাটায়ন অ্যানায়ন দুইটাই আছে, আকার কোনটা ছোট চাইছে, কোনটার ছোট হবে? অ্যানায়নের, ক্যাটায়নেরটা ছোট হবে, কিচ্ছু চিন্তা করবা না, আনসার একদম দাগাই দেবে। তাহলে ছোট কার? সেটা হচ্ছে অ্যানায়নটা, ক্যাটায়নটা কি হয়েছে? ছোট হয়েছে। এখন বলতে পারো কেমনে হয়েছে। এখন দেখো আমরা যদি একটু দেখি, বলছি কি অ্যানায়নের আকার অ্যানায়নের চার্জের সমানুপাতিক। এখন দেখো তাহলে যদি বলতো এখানে আকার সবচেয়ে বড় কার, আকার সবচেয়ে বড় কার, তাহলে আমরা বলছি কি সমানুপাতিক হবে। তাহলে দেখো এখানে কত আছে, চার্জ কত আছে? -3। তার মানে কি এর চার্জ কি হয়েছে তোমার এই দুইটার চেয়ে কি হবে? বেশি হয়েছে। তার মানে n3 মাইনাস এর আকার কি হবে? সবচেয়ে বড় হবে। n3 মাইনাস আকার কি হবে? সবচেয়ে বড় হবে। ঠিক আছে, এরপরে n2 মাইনাস, এরপর হচ্ছে ফ্লোরাইড মাইনাস, এবং সবার লাস্টে কি সেটা হচ্ছে সোডিয়াম প্লাস। মানে যদি তুমি ক্রমটা এখানে সাজাও তাহলে কি আকার সবচেয়ে বড় n3 মাইনাস এর, এরপরে কি তোমার O2 মাইনাস এর, এরপর হচ্ছে কি আমাদের যে F মাইনাস এর, আর হচ্ছে সবার ছোটকে সেটা সোডিয়াম প্লাস, সবার ছোট হচ্ছে সোডিয়াম প্লাস। তাহলে এখানে কি সোডিয়াম প্লাসের আকার কি সবচেয়ে ছোট, সবচেয়ে বড় কি n3 মাইনাস এর আকার সবচেয়ে এখানে বড়, সবচেয়ে কি হয়েছে? বড় হয়েছে। ঠিক আছে, যদি তাহলে এরকম আসে যে তিনটায় চারটায় অ্যানায়ন থাকলো, তাই সেক্ষেত্রে পারবা না, যার চার্জ সবচেয়ে বেশি হবে তার আকার কি হবে? সবচেয়ে বড় হবে। আর ক্যাটায়ন যদি চারটায় ক্যাটায়ন থাকে সেই ক্ষেত্রে কি হবে? যার চার্জ সবচেয়ে কম হবে তার আকার কি হবে? সবচেয়ে বড় হবে। ধরো যে এরকম থাকলো, ধরো তোমাদের দেখাই উদাহরণ দিই, তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আসবে কিন্তু এটা থেকে কোশ্চেন, এটা থেকে কিন্তু কোশ্চেন আসবে। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা যদি একটু দেখি, ধরো সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, ধরো হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম হচ্ছে 3 প্লাস। ধরো এই ক্ষেত্রে আমরা যদি বলতাম এই ক্ষেত্রে কার আকার হচ্ছে বললো ছোট হবে বড় হবে, এটা যদি একটু বলতাম, এটা যদি একটু বলতো যে এখানে বড় হবে কার আকার, এটা বললো। আর হচ্ছে ধরো আরেকটা দিলাম, ধরো হচ্ছে ফ্লোরাইড মাইনাস, ধরো হচ্ছে n3 মাইনাস, তোমাদের ওইটাই দিলাম। আর হচ্ছে ধরো O2 মাইনাস, আর হচ্ছে n3 মাইনাস। আচ্ছা এই ক্ষেত্রে দুইটা হচ্ছে আনসার বলো, কোনটার ক্ষেত্রে বড় হবে, কোনটার ক্ষেত্রে বড় হবে, কোনটার কি হবে আনসার বলো, এটার আনসার বলবো, সবাই বলো সেটা হচ্ছে আনসার বলো, সবাই হচ্ছে কি হবে। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে এই ক্ষেত্রে কি আমাদের আমরা বলছি ক্যাটায়নের চার্জ তার কি আকারের ব্যস্তানুপাতিক। তার মানে যার চার্জ সবচেয়ে বেশি তার হচ্ছে কি আকার সবচেয়ে ছোট। তাহলে কি অ্যালুমিনিয়াম 3 প্লাসের আকার কি সবচেয়ে ছোট। আচ্ছা আর অ্যানায়নের ক্ষেত্রে কি আমাদের ছিল, যার চার্জ সবচেয়ে বেশি তার চার্জ আকারও কি সবচেয়ে বড়, তার মানে n3 মাইনাস আকার কি সবচেয়ে বড়। ঠিক আছে, আচ্ছা দেখো এরপর হচ্ছে আমরা যদি একটু দেখি অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে কি ধরনের বন্ধন আছে। দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে কি কি ধরনের বন্ধন আছে, এটা হচ্ছে যদি আমরা একটু করি। আচ্ছা আমরা জানি কি, দেখো ধাতু প্লাস অধাতুর মধ্যে যে বন্ধন, ধাতু প্লাস অধাতু, ধাতু প্লাস হচ্ছে অধাতুর যে বন্ধন সেটাকে বলা হয় কি আমাদের আয়নিক বন্ধন, সেটাকে বলা হয় কি আয়নিক বন্ধন। আচ্ছা বা হচ্ছে প্লাস মাইনাসের যে বন্ধন সেটাকে বলা হয় কি আয়নিক বন্ধন বলা হয়। আচ্ছা আর হচ্ছে অধাতু প্লাস অধাতুর যে বন্ধন, অধাতু প্লাস হচ্ছে অধাতুর যে বন্ধন সেটাকে বলা হয় কি আমাদের সমযোজী বন্ধন, সেটাকে বলা হয় কি সমযোজী বন্ধন,
সমযোজী বন্ধন। আচ্ছা দেখো এখন এইটা যদি আমরা একটু চিন্তা করি, আর হচ্ছে আরেকটা বন্ধন আছে, সেটা কি সন্নিবেশ সমযোজী বন্ধন। সেটা কি, যারা এখানে মুক্ত জোড় ইলেকট্রন দান করে আরেকজন শুধুমাত্র গ্রহণ করে, এরাই হচ্ছে কি আমাদের সন্নিবেশ সমযোজী বন্ধনের উদাহরণ। এখন থেকে অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা আছে এটা কিভাবে গঠিত হয়েছে। আচ্ছা প্রথমে কি নাইট্রোজেন প্লাস হচ্ছে হাইড্রোজেন মিলে কি গঠন করছে, আমার অ্যামোনিয়া গঠন করছে। কি গঠন করছে, অ্যামোনিয়া। আচ্ছা নাইট্রোজেন একটা অধাতু, হাইড্রোজেন একটা অধাতু, আর অধাতু অধাতুর মধ্যে কি বন্ধন, অ্যামোনিয়া গঠন করে সমযোজী বন্ধনের মাধ্যমে, সমযোজী বন্ধনের মাধ্যমে। আচ্ছা এরপর দেখা হচ্ছে তোমার অ্যামোনিয়া প্লাস হচ্ছে কি এইচ প্লাস, অ্যামোনিয়া প্লাস হচ্ছে এইচ প্লাস। আচ্ছা এই যে নাইট্রোজেন কি 15 নাম্বার গ্রুপের, কিছুক্ষণ আগে একটা ভিডিও দিছে, ওই ভিডিওটা সবাই দেখবা যে মুক্ত ইলেকট্রন কেমনে বের করে। আচ্ছা এখানে কত এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে আছে, এখানে কি করতেছে এই এইচ প্লাস কে অ্যামোনিয়াটা বলছে কি যে তুই জাস্ট আমার সঙ্গ দে, তোর হচ্ছে কিচ্ছু করতে হবে না, আমি সবকিছুই তোকে দিব। তাহলে কি এই যে মুক্ত জোড় ইলেকট্রন কি এই এইচ প্লাস হচ্ছে দান করে, ফলে কি কি আয়ন উৎপন্ন হয়, NH4 প্লাস আয়ন, NH4 প্লাস আয়ন উৎপন্ন হয়। এইটা কি আমাদের সন্নিবেশ সমযোজী বন্ধন। এইটা কি ধরনের বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন। আচ্ছা লাস্টে কি হয়, অ্যামোনিয়াম NH4 প্লাস প্লাস হচ্ছে ক্লোরাইড মাইনাস, তাহলে কি দেখো প্লাস আয়ন মাইনাস আয়ন মিলে কি গঠন করে, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড গঠন করে। তার মানে কি এখানে প্লাস মাইনাসে কি গঠন, বন্ধন গঠন করছে, আয়নিক বন্ধন গঠন করছে। তার মানে কি দেখো এখানে তিনটা বন্ধন, এটা কি আমাদের সমযোজী, এটা সন্নিবেশ সমযোজী, এটা কি আমাদের আয়নিক বন্ধন। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডে কি তিন ধরনের বন্ধনই কিন্তু এখানে আছে, অ্যামোনিয়াম ক্লোরাইডে কি তিন ধরনের বন্ধনই কিন্তু আছে, ঠিক আছে, আয়নিক, সমযোজী এবং সন্নিবেশ তিন ধরনের বন্ধনই আছে, ঠিক আছে, তিন ধরনের বন্ধনী। আমাদের আর 5-6টা কোশ্চেন আছে, ঠিক আছে, আমরা একটু দেখব, তাড়াতাড়ি দেখি। আচ্ছা বলছে দৈত্যাকরণ হচ্ছে কোনটা, দৈত্যাকরণ মানে যেগুলো অনেক বড় হয়, সেটা কি দেখো সিলিকন, সিলিকন ডাইঅক্সাইড যেটা আছে এটাকে আমাদের দৈত্যাকরণ হিসেবে কাজ করে। কার্বন ডাইঅক্সাইড কি সরলরৈখিক অণু, সরলরৈখিক অণু, কারণ সেটা কি sp2 মানে sp সংকরিত, সেটা কি sp সংকরিত, বন্ধন কত হয় 180 ডিগ্রি হয়, তাহলে সে sp সংকরিত হয়, সরলরৈখিক হয়, তার কি সরলরৈখিক হয়। সিলিকন ডাইঅক্সাইড যেটা কি দৈত্যাকরণ, একদম বড় একটা গঠন, এর জন্য তার কি হয় গলনাঙ্ক কত হয় 1610, আর স্ফুটনাঙ্ক কত হয় 2230 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে যেহেতু দৈত্যের মতো অনেক বড়, এর জন্য তার কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হয় অনেক বেশি হয়। সাথে এরকম আরো কয়েকটা উদাহরণ, সেটা কি সিলিকন কার্বাইড, সিলিকন কার্বাইড আর হচ্ছে হীরক, তোমাদের বইয়ে দেয়া নাই, সেটা লিখে নিবা। সিলিকন কার্বাইড আর হীরকটাও কি তোমার দৈত্যাকরণ হিসেবে কাজ করে, দৈত্যাকরণ হিসেবে কাজ করে, ঠিক আছে, তাহলে 20-এর বি হচ্ছে সঠিক আনসার। আচ্ছা এরপরে দেখো এই যে এটাতে বলছে নিচের কোন মানে যৌগটা আছে কয়টা সিগমা বন্ধন কয়টা পাই বন্ধন আছে, কয়টা সিগমা বন্ধন কয়টা পাই বন্ধন আছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা দেখো, এই ক্ষেত্রে পড়বা যে সিগমা বন্ধন সংখ্যা বের করার মানে সূত্র, যে এলিফ্যাটিক যৌগে, যে এলিফ্যাটিক যৌগে সিগমা বন্ধন বের করার সূত্র, এলিফ্যাটিক, এলিফ্যাটিক যৌগ মানে মুক্ত শিকল যৌগ, সেক্ষেত্রে সিগমা বন্ধন বের করার সূত্র কি, আরে সিগমা বন্ধন বের করার সূত্র কি, সেটা হচ্ছে মোট পরমাণু, মোট পরমাণু -1, মোট পরমাণু -1, মোট পরমাণু -1। আচ্ছা যদি এরোমেটিক হয় সেই ক্ষেত্রে, এরোমেটিক হইলে, এরোমেটিক হইলে সেই ক্ষেত্রে জাস্ট হচ্ছে কি মোট পরমাণু, কি মোট পরমাণু, জাস্ট এই ক্ষেত্রে কিন্তু আর -1 বিয়োগ করতে হবে না, -1 কি করতে হবে না, বিয়োগ করতে হবে না, ঠিক আছে। আচ্ছা তাহলে বলছে এলিফ্যাটিক যৌগ হচ্ছে কি মোট পরমাণু -1। এখন দেখো এটা কি একটা মুক্ত শিকল যৌগ, মুক্ত শিকল যৌগ, তাহলে এই ক্ষেত্রে সিগমা বন্ধন সংখ্যা কয়টা হবে, যদি আমরা একটু গুনি দেখো কোরআনে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, মোট পরমাণু কয়টা আছে 12টা। তাহলে কি হবে এখানে সিগমা বন্ধন সংখ্যা কয়টা হবে, সিগমা বন্ধন সংখ্যা কয়টা হবে 12, মোট পরমাণু 12 মাইনাস হচ্ছে 1, তাহলে সিগমা বন্ধন সংখ্যা কয়টা হইতেছে তোমার 11টা হইতেছে, সিগমা বন্ধন সংখ্যা কয়টা হইতেছে 11টা হইতেছে। এখন পাই বন্ধন সংখ্যা কয়টা আছে, এখানে পাই বন্ধন সংখ্যা হচ্ছে কয়টা আছে, এটা কেমনে বের করবা, পাই বন্ধন সংখ্যা বের করার সূত্র হচ্ছে কি তোমার যে দ্বিবন্ধনের ক্ষেত্রে, সকল দ্বিবন্ধনের ক্ষেত্রে কি থাকে একটা পাই বন্ধন, কয়টা থাকে একটা পাই বন্ধন থাকে। আর ত্রিবন্ধন যদি হয়, যদি আমাদের কি হয় ত্রিবন্ধন হয়, সেই ক্ষেত্রে দুইটা পাই বন্ধন থাকে, কয়টা দুইটা পাই বন্ধন হচ্ছে থাকে, ঠিক আছে। পাই বন্ধন বের করার এরকম আলাদা কোনো সূত্র নাই। এখন দেখো যদি আমরা একটু দেখি, তাহলে সিগমা বন্ধন আমরা 11টা পাইছি। এখন দেখো যদি এই যে একটা দ্বিবন্ধন আছে, এই যে একটা দ্বিবন্ধন আছে, এখানে আরেকটা ই আছে, তাহলে এই দ্বিবন্ধনে কি একটা হচ্ছে কি আমার পাই বন্ধন আছে, এই দ্বিবন্ধনেও কি আমার একটা পাই বন্ধন আছে, আর এই যে এটা কি ত্রিবন্ধন, তাহলে ত্রিবন্ধনে কয়টা আমরা বলছি, এই যে দেখো মাত্র বলছি ত্রিবন্ধনে কয়টা দুইটা পাই বন্ধন থাকে, তাহলে কি এখানে কয়টা পাই বন্ধন আছে, দুইটা পাই বন্ধন আছে, তাহলে কি 2 + 1 + 1, তাহলে 3টা, তাহলে আরেকটা কয়টা 4টা, তাহলে পাই বন্ধন কয়টা হইলো, সিগমা বন্ধন আমার হইছে কয়টা 11টা, 11টা হচ্ছে পাই বন্ধন কয়টা হইছে তোমার 4টা হইছে, তাহলে সিগমা বন্ধন 11টা এবং পাই বন্ধন 4টা হইছে। তাহলে এই যৌগে কয়টা আছে তোমার 11টা সিগমা বন্ধন এবং 4টা পাই বন্ধন, 11টা সিগমা বন্ধন এবং 4টা পাই বন্ধন এই ক্ষেত্রে আছে, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে বলছে এই যৌগ হচ্ছে বন্ধন ক্রমের সঠিক ক্রম কোনটা, বন্ধন ক্রমের কি সঠিক ক্রম হচ্ছে কোনটা। আচ্ছা দেখো এই ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি, বলছে অ্যামোনিয়া মিথেন, অ্যামোনিয়া পানি গেলে বন্ধন ক্রম হচ্ছে কোনটা। আচ্ছা এটা কি তোমার sp3 সংকরিত, কি সংকরিত sp3 সংকরিত, বন্ধন কত হয় 109.5 হচ্ছে ডিগ্রি। আচ্ছা
নাইট্রোজেন 15 নম্বর রুবের মল কি এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন থাকে, এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন থাকার কারণে তার বন্ধন কত 2.5 ডিগ্রি হ্রাস পায়, 2.5 ডিগ্রি হ্রাস হচ্ছে পায়। সেটা কোন পর্যায়ে? দ্বিতীয় পর্যায়ের মৌলের ক্ষেত্রে। কোন পর্যায়ের মৌল? দ্বিতীয় পর্যায়ের যে মৌলগুলো আছে তাদের ক্ষেত্রে কি হয় তোমার যে এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন থাকার কারণে তাদের বন্ধন কত 2.5 ডিগ্রি হ্রাস পায়। তাহলে কত? এটাও কি sp3 সংকরিত, এইগুলো তিনটাই কিন্তু sp3 সংকরিত, তিনটাই কি sp3 সংকরিত, তিনটাই আমাদের sp3 সংকরিত। তাহলে তো সবটার বন্ধন কত 109.5 ডিগ্রি হওয়ার কথা, কিন্তু এটা কি 2.5 ডিগ্রি তো হ্রাস পাবে যেহেতু মুক্তজোড়া ইলেকট্রন আছে। তাহলে কত হবে 109 থেকে কত 109.5 মাইনাস 2.5, তার মানে বন্ধন কত হবে 160 ডিগ্রি। তাহলে মানে বন্ধন কত 160 ডিগ্রি। আচ্ছা এরপরে দেখো মনে রাখবা যদি দুই জোড়া মুক্তজোড়া থাকে, কয় জোড়া? দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে যদি দুই জোড়া মুক্তজোড়া থাকে, দুই জোড়া থাকলে কত হবে 2.5 × 2.5, একের জন্য যদি 2.5 হয় তাহলে দুইয়ের জন্য কত 2 × 2.5 কত হ্রাস পাবে? তাহলে 5 ডিগ্রি হচ্ছে হ্রাস পাবে। 5 ডিগ্রি কি পাবে? হ্রাস হচ্ছে পাবে, 5 ডিগ্রি হ্রাস পাবে। তাহলে দেখো এখন কি এই যে অক্সিজেন কি দুই জোড়া মুক্ত জোড়া আছে 16 নম্বর গ্রুপের মৌল, এক জোড়া দুই জোড়া মুক্ত জোড়া এই ক্ষেত্রে আছে। আচ্ছা তাহলে কত 5 ডিগ্রি হ্রাস পাবে, তারও তো 109 হওয়ার কথা, তাহলে কত 109.5 মাইনাস হচ্ছে কত 5, তাহলে কত হবে আমাদের 104.5 ডিগ্রি, 104.5 ডিগ্রি। তাহলে आंसर কি হইতেছে? পানির ক্ষেত্রে থাকতেছে 104.5 ডিগ্রি, অ্যামোনিয়ার ক্ষেত্রে 107 ডিগ্রি, আর হচ্ছে মিথেনের ক্ষেত্রে 109 ডিগ্রি। তাহলে বন্ধন গুণের সঠিক ক্রম কোনটা হইতেছে? সেটা কি আমাদের দেখো মিথেন সবচেয়ে বেশি, অ্যামোনিয়ার পরে, এরপর হচ্ছে কি পানি হইতেছে, এরপর হচ্ছে কি হইতেছে পানি হইতেছে। আচ্ছা আমরা দ্রুত একটু শেষ করতেছি। দেখো বলছে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে কার? আচ্ছা মনে রাখবা যে তোমার হাইড্রোজেন বন্ধন কে গঠন করতে পারে? NO আর হচ্ছে F, এই তিনটা হচ্ছে কি আমাদের হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। ঠিক আছে, এই তিনটা কি গঠন করতে পারে? হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। তাহলে কি দেখো তাহলে কি কি হয়? পানি, পরে হচ্ছে কি অ্যামোনিয়া, পরে হচ্ছে কি আমাদের HF, এগুলো কি আমাদের কি হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। সাথে কি তোমার CH3COH, এটাও কি আমাদের হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। ঠিক আছে, এবং কোশ্চেন আসে সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন কে গঠন করে? সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন কে গঠন করে? কোনটার ভাইয়া, কোনটার কত কোন, এটা কিভাবে মনে রাখবো? আচ্ছা এই যে এটাই তো বলে দিলাম তোমাদের, এই যে মাত্রই তো বললাম যে দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে কি যদি এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন থাকে সেই ক্ষেত্রে কত আমাদের বন্ধন গুণ 2.5 ডিগ্রি হ্রাস পায়। যদি দুই জোড়া মুক্ত জোড়া থাকে সেই ক্ষেত্রে 2.5 × 2.5, তার মানে 5 ডিগ্রি হ্রাস পাবে। তাহলে দেখো এই জাস্ট 109 থেকে, এটা সবাই জানো, 109 থেকে জাস্ট বিয়োগ করে দেবে, এটা বিয়োগ করে দিলে দেখবে আনসার আইসা পড়ছে, বিয়োগ করে দিলে কি আনসার আইসা পড়তেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখানে কোশ্চেনে সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন কে গঠন করে? মনে রাখবা কি CH3COH, এরপর কি HF, এরপর হচ্ছে পানি, এটা খুবই ইম্পর্টেন্ট, এরপর হচ্ছে কি আমাদের সেটা হচ্ছে অ্যামোনিয়া, পানি সেটা হচ্ছে অ্যামোনিয়া। তাহলে এটা খুবই 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 ইম্পর্টেন্ট, এটা এই ক্রমটা আমাদের লাগে, এই ক্রমটা কি আমাদের লাগে। ঠিক আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা তোমার বইয়ে হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডটা দেয়া না, অ্যাসিডিক অ্যাসিড সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন গঠন করে, HF এর চেয়েও শক্তিশালী, HF এর চেয়েও কি শক্তিশালী হাইড্রোজেন বন্ধন সে গঠন করে। ঠিক আছে, তাহলে এই ক্রমটা মনে রাখবা। তাহলে এটা কি আনসার কি হইতেছে? তোমার পানিটা আনসার হইতেছে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে বলছে সর্বাধিক অম্লধর্মী অক্সাইড কে গঠন করে? তাহলে দেখো মনে রাখবা যে কি আমরা যত হচ্ছে এই দিকে যাই, বিধাতার পরীক্ষার মধ্যে কি ছিল আমাদের? বিধাতার পরীক্ষা, বাম থেকে যত তুমি ডান দিকে যাবে কি বিধাতার পরীক্ষায় কি বলছিলাম? কমে। তার মানে দেখো এই যে ধোয়া কি ছিল? ধাতব ধর্ম ছিল। ধোয়া কি ছিল? ধাতব ধর্ম ছিল। তার মানে ধাতব ধর্ম তুমি যত হচ্ছে এইদিকে বাম থেকে ডান দিকে যাবে তত হচ্ছে হ্রাস পাবে, তত কিভাবে হ্রাস পাবে, আর উল্টা আর বাকি এর বাইরে যা কিছু সবকিছু বৃদ্ধি পাবে। তার মানে কি অধাতব ধর্ম যত তুমি বাম থেকে ডান দিকে যাবে কি হবে? তত হচ্ছে বৃদ্ধি পাবে, তত বৃদ্ধি পাবে। তার মানে কি দেখো তুমি এই যে এখানে 17 নম্বর গ্রুপের যে মৌল আছে সেটা কি সবচেয়ে হচ্ছে আমাদের ডানে অবস্থান করে। তার মানে ধরো ক্লোরিন, ক্লোরিনের যে হচ্ছে ক্লোরিন কি সবচেয়ে শক্তিশালী অধাতু, বা ফ্লোরিন চিন্তা করতে পারো, বা ফ্লোরিন হচ্ছে চিন্তা করতে পারো সবচেয়ে শক্তিশালী অধাতু। তার মানে তার যে অক্সাইডটা হবে সে কি সেটা আরো বেশি শক্তিশালী হবে, যেহেতু অধাতু শক্তিশালী তার মানে তার অক্সাইডটাও কি হবে? শক্তিশালী হবে। তার মানে দেখো তুমি বলতে পারো কি কার্বনটা ধরো কার্বন অধাতু অক্সাইড, পরে হচ্ছে ধরো সালফার ডাইঅক্সাইড, পরে ধরো বলতে পারো হচ্ছে আচ্ছা কার্বন ডাইঅক্সাইড, পরে হচ্ছে P2O5, পরে ধরো হচ্ছে বললাম সালফার ডাইঅক্সাইড, পরে Cl2 হচ্ছে O7। তার মানে দেখো এখানে বলতে পারি সবচেয়ে শক্তিশালী অধাতুকে সেটা হচ্ছে ক্লোরিন, যেহেতু কি তার হচ্ছে সবচেয়ে ডান দিকে অবস্থান করতেছে। তার মানে তার অধাতুর দ্রব্য সবচেয়ে বেশি বৃদ্ধি পাইছে, সে কি সবচেয়ে শক্তিশালী অধাতু এগুলোর মধ্যে। তার মানে তার অক্সাইডটা কি হবে? সবচেয়ে বেশি শক্তিশালী হবে। তার মানে এখানে সবচেয়ে শক্তিশালী অক্সাইড কার? যেটা Cl2O7, এটা কি সবচেয়ে শক্তিশালী অক্সাইড আছে। সবচেয়ে দুর্বল কার? কার্বনেটটা, এরপরে হচ্ছে P2O5, এরপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে, তাহলে দেখো আনসার কি হইতেছে? এই যে দেখো সর্বাধিক অম্লধর্মী অক্সাইড কোনটা গঠন করতেছে? Cl2O7 যেটা আছে, এটা কি আমাদের মানে সবচেয়ে বেশি শক্তিশালী অম্লধর্মী অক্সাইড গঠন করতেছে। ঠিক আছে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আসার মতো একটা কোশ্চেন। ঠিক আছে, সো এটা কিন্তু ভালোভাবে দেখতে হবে।
আচ্ছা এরপর বলছে কোবাল্ট 2 প্লাসের ম্যাগনেটিক মোমেন্টের মান কত। দেখো এই আজকের এইগুলো মানে খুবই তাড়াতাড়ি যাইতে হইতেছে, যেহেতু নামাজ আছে আমাদের, তারাবির নামাজ আছে, নাইলে হচ্ছে আর একটু টাইম নিয়ে হচ্ছে তোমাদের আরো সুন্দর করে বুঝাইতে পারতাম। আচ্ছা দেখো আমাদের ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে বের করার সূত্র হচ্ছে কি, সূত্র হচ্ছে √n × n+2, √n × হচ্ছে কি n+2, এটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট বের করার সূত্র। আচ্ছা এখন বলতে পারি n কি, n সমান হচ্ছে কি তোমার বিজোড় ইলেকট্রন সংখ্যা, বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, বিজোড় বা অযুগ্ম আমাদের কয়টা, দুইটা, আর মনে হয় দুইটা কোশ্চেন, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, তাহলে এটা কি m দ্বারা বোঝায়। এখন দেখা আছে কোবাল্ট 2 প্লাস, কোবাল্ট 2 প্লাস, আচ্ছা কোবাল্ট 2 প্লাস, আচ্ছা কোবাল্ট কত আমাদের 27, কোবাল্ট কত 27, আমরা জানি ইলেকট্রন বিন্যাস কি 3d4s, 3d4s, ডানেরটা কই যাবে ডিতে যাবে, তাহলে 7টা কই যাবে ডিতে যাবে, আর হচ্ছে কি এটা এটাতে যাবে। এখন বলছে 2 প্লাস মানে দুইটা ইলেকট্রন কি সর্বশেষ শক্তি স্তর থেকে ত্যাগ করে দেবে, তার মানে কত হয়ে যাবে 4s, এটা কি 0 হয়ে যাবে। এখন দেখো 3d7s, এখন কি বিজোড় বের করার জন্য কি করতে হবে, বক্স পদ্ধতি করতে হবে, হুন্ডার পদ্ধতি, 1টা 2টা 3টা 4টা। আচ্ছা তাহলে দেখো একমুখী স্পিনের প্রথম ইলেকট্রনগুলো প্রবেশ করবে, এরপরে কি যাবে বিপরীতমুখী স্পিনে যাবে, এরপরে কি যাবে বিপরীতমুখী স্পিনে যাবে। তার মানে দেখো এখানে এইগুলা কি জোড়বদ্ধ অবস্থায় আছে, এইগুলা কি বিজোড় অবস্থায়, তার মানে বিজোড় কয়টা হলো 1টা 2টা 3টা, তার মানে n সমান আমরা কত পাইতেছি 3 পাইতেছি, n সমান 3 পাইতেছি। জাস্ট এই মানটা নিয়ে এখন জাস্ট এখানে বসাই দিই, এখানে কি করব বসাই দিব, তাহলে এবারে n × n+2, আচ্ছা জাস্ট মানটা বসাই দিই, n সমান কত পাইছি 3 পাইছি, তাহলে √3 × 3+2, তার মানে কত 3 2 5, তাহলে √3 × হচ্ছে কত 5, কত হইছে √15 হইছে। এখন বলতে পারো ভাই আমি √15 এর মান তো জানি না, √15 এর যে মান আছে সেটা তো আমি জানি না, কিন্তু তুমি কি জানো ভাই √16 এর মান তুমি জানো না, √16 এর মান কত 4, সেটা তো তুমি জানো, সবাই আমরা জানি। তাহলে কি আশেপাশে যাবা তুমি, এখানে তোমার একুরেটলি তো বের করতে হবে না, তাহলে কি এখানে যেহেতু 15 আছে তাহলে কি বল 4 এর চেয়ে একটু কম হবে, কত হবে 3.9 হবে, আমিও তো সঠিক জানি না, 3.9 এর আশেপাশে হবে, তাহলে 3.9 এর আশেপাশে যেটা সেটাই আনসার হবে, সেটাই কি হবে আনসার হবে, ঠিক আছে। তাহলে যেহেতু আমরা এই ক্যালকুলেটর নিতে পারতেছি না, তার মানে আশেপাশে যাইতে পারলেই হবে। দেখো এই যে দেখো তুমি এখানে এই দেখো 4.8 এটা কি হবে না, 2.8 আছে এটা হবে না, 1.7 আছে এটা হবে না, আনসার কি দেখো 3.8 আছে, তুমি কাছাকাছি যাইতে পারলেই হয়েছে ভাই, এত অ্যাকুরেটলি লাগবে না, ঠিক আছে। তাহলে কি সি হচ্ছে আমাদের সঠিক আনসার, সি হচ্ছে কি সঠিক আনসার। আচ্ছা এরপর হচ্ছে দেখো আমাদের বলছে কি এই যে এটা কি আমাদের লাস্ট কোশ্চেন, এটা কি আমাদের একদম লাস্টের কোশ্চেন, এটা হচ্ছে আমাদের একদম লাস্ট কোশ্চেন। আচ্ছা দেখো হচ্ছে আবার একটু বলেন ভাই, আবার একটু বলেন কোনটা হচ্ছে, দেখো এই যে আমরা বলছি ম্যাগনেটিক মোমেন্ট বের করার সূত্র হচ্ছে √n × n+2, √n × n+2, nটা কি বোঝায় বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, এখানে কি দেয়া আছে আমাদের কোবাল্ট দেয়া আছে। আচ্ছা এখন তাহলে দেখো তুমি কোবাল্টের ইলেকট্রন বিন্যাস আমরা কি জানি যে 3d হচ্ছে তোমাদের মাত্র শিখাইছি অবস্থান ধর্মীয় ইলেকট্রন বিন্যাস কি আর্গন পর্যন্ত সবারই ফিক্সড, আর্গন পর্যন্ত কি সবারই ফিক্সড। এরপর 3d আর হচ্ছে 4s, আমরা বলছি এখানে ডানের সংখ্যা কোনটা 7 হচ্ছে ডানের সংখ্যা, কই যাবে ডিতে, ডান ডিতে যাবে, তাহলে কি 7টা ডিতে যাবে, s টা কই যাবে s এ যাবে হচ্ছে 2টা হচ্ছে s এ যাবে। এখন বলছি কোবাল্ট 2 প্লাস, তার মানে সর্বশক্তি স্তর থেকে সে কি 2টা ইলেকট্রন ত্যাগ করে দেবে, তার মানে কত হয়ে যাবে এটা 0 হয়ে যাবে। আচ্ছা এখন বিজোড় ইলেকট্রন বের করার জন্য কি করতে হবে আমাদের বক্স পদ্ধতি করতে হবে, ইলেকট্রনগুলো প্রথমে একমুখী স্পিনে এরপর বিপরীতমুখী স্পিনে যায়, 7টা আমার পূরণ করার পরে কয়টা থাকতেছে বিজোড় অবস্থায় কয়টা থাকতেছে 3টা থাকতেছে, তাহলে n এর মান কত আমরা বসাইতে পারি 3 বসাইতে পারি। আচ্ছা এখন জাস্ট এখানে এই যে বক্সের মধ্যে জাস্ট n এর মান 3টা হচ্ছে বসাই দিলে কত আসতেছে, দেখো আমাদের √15 আসতেছে, √16 আমরা জানি কত 4, তাহলে কি 4 এর চেয়ে একটু কম হবে 3.9 এর মতো হবে, ঠিক আছে এইটাই হচ্ছে বলছি। আচ্ছা আজকের আমাদের লাস্টের কোশ্চেন বলছে নিম্নের কোন যৌগটা সবচেয়ে কম তাপমাত্রায় বিয়োজিত হবে, এটা কই থেকে আসছে ফাজানের নীতি থেকে আসছে, কই থেকে আসছে ফাজানের নীতি থেকে আসছে। আর বেশিক্ষণ টাইম লাগবে না, আর সর্বোচ্চ 5 মিনিট টাইম লাগবে, সর্বোচ্চ 5 মিনিট টাইম লাগবে, সো একটু হচ্ছে ধৈর্য ধরো, ঠিক আছে। আচ্ছা ফাজানের নীতি থেকে আসছে, এখন ফাজানের নীতি মানে কয়েকটাই আছে, প্রথমে 1 নাম্বার শর্ত সেটা হচ্ছে কি আমাদের ফাজান নীতি হচ্ছে যার চার্জ বেশি, যার চার্জ বেশি হবে, যার চার্জ বেশি, চার্জ হচ্ছে বেশি সেটা কি হবে তত বেশি ফাজান নীতি প্রযোজ্য। 2 নাম্বার কথা সেটা হচ্ছে ক্যাটায়নের আকার কি হবে কম হবে, ক্যাটায়নের আকার হচ্ছে কি কম বা ছোট হবে, কম বা কি হবে ছোট হবে, কম বা কি ছোট হবে। ক্যাটায়ন কম, কম কেন দিয়েছি যেন সহজ মনে রাখা যায়, ক্যাটায়ন কম আর ছোট সেম জিনিস, ক্যাটায়নের আকার কি হবে কম হবে। আচ্ছা 3 নাম্বার কথা অ্যানায়নের আকার কি হবে, অ্যানায়নের আকার কি হবে অনেক হবে, অ্যানায়নের আকার কি হবে অনেক হবে বা বড় হবে, অ্যানায়নের আকার অনেক হবে বড় হবে, অ্যানায়ন অনেক। আচ্ছা 4 নাম্বার কথা সেটা হচ্ছে ডি বা f অরবিটাল থাকলে, ডি বা f অরবিটাল থাকলে
সেটা কি তত বেশি সমাজযোজী হবে। এখানে সবচেয়ে সুপ্রিম রুলকে সেটা ডি বা এফ অরবিটাল যেটা আছে এটা আমাদের সবচেয়ে সুপ্রিম রুল, এটা কি আমাদের সবচেয়ে সুপ্রিম লিডার, একদম সুপ্রিম লিডার। আচ্ছা, আর যার ক্ষেত্রে ফাজানের নীতি যত বেশি প্রযোজ্য হবে তার ক্ষেত্রে সমযোজী বৈশিষ্ট্য তত বেশি প্রকাশিত হবে। আর সমযোজী বৈশিষ্ট্য বেশি প্রকাশিত হয় মানে কি, তার গলনাঙ্ক, তার স্ফুটনাঙ্ক, তার পানিতে দ্রবণীয়তা, তার হচ্ছে বিয়োজন সবকিছুই কি হবে, কম হবে। সহজ জিনিস, গলনাঙ্ক কম হবে, স্ফুটনাঙ্ক কম হবে, পানিতে অদ্রবণীয় হবে। আচ্ছা, পর হচ্ছে বিয়োজন কেমন হবে, অল্প তাপে বিয়োজিত হবে, বেশি তাপে বিয়োজিত হতে পারবে না। সো এটা থেকে আমরা আনসার করতে পারি। এখন দেখো আমরা তাহলে এই যে বলছে সবচেয়ে কম তাপমাত্রায় বিয়োজিত হবে, মানে কি যার ক্ষেত্রে ফাজান নীতি সবচেয়ে বেশি প্রযোজ্য হবে তার ক্ষেত্রে কি হবে, আমরা অল্প তাপমাত্রায় বিয়োজন হবে, কি তাপমাত্রা, অল্প তাপমাত্রায় বিয়োজন হবে। তাহলে এখন আমরা দেখি এখানে কোনটার ক্ষেত্রে ফাজান নীতি সবচেয়ে বেশি প্রযোজ্য হয়েছে। তাহলে দেখো এখানে আমাদের অ্যানায়ন সবগুলো আমাদের সেম আছে, তার মানে এখানে কি আমরা অ্যানায়ন নিয়ে কাজ করতে পারবো না, অ্যানায়ন নিয়ে কি করতে পারবো না, কাজ আমরা করতে পারবো না। এখন দেখো আমরা চার্জ নিয়ে যদি একটু কাজ করি তাহলে কি এখানে সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, বেরিলিয়াম হচ্ছে 2 প্লাস। আচ্ছা, তাহলে দেখো এখানে বলছে যার চার্জ বেশি সে কি হবে, তত বেশি সমযোজী হবে। তার মানে দেখো এগুলোর চার্জ কম, এগুলোর কি চার্জ কম, তার মানে এই দুইটা এমনি হওয়া বাদ, এই দুইটা কি আগেই বাদ। এখন বলছে কি ম্যাগনেসিয়াম 2 প্লাস হচ্ছে বেরিয়াম 2 প্লাস, এখন দুইটার চার্জ সমান হয়েছে। এখন কোনটার ক্ষেত্রে হচ্ছে আমাদের কি ফাজার নীতি সবচেয়ে বেশি প্রযোজ্য হবে। আচ্ছা, এখন আবার পরে দ্বিতীয় শর্ত আমরা একটু দেখি, বলছি ক্যাটায়ন আকার কি হবে, কম হবে। যার ক্ষেত্রে ক্যাটায়ন আকার যত কম হবে সে কি হবে, তত বেশি সমযোজী হবে। আচ্ছা, এখন দেখো এটা কি গ্রুপ দেওয়া আছে, এই যে কি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, এই যে দেখো বেরিয়ামটা কি সবার নিচে আছে, তার মানে যত তুমি নিচের দিকে নামো তত কি হয়েছে, আকার তত তোমার বাড়ছে, বৃদ্ধি পাইছে। তার মানে কি বেরিয়ামের আকার কি সবচেয়ে বড়, যেহেতু তার আকার বড় তার ক্ষেত্রে কি ক্যাটায়নের আকার কি হয়েছে, কম হবে, বড় হইলে হবে না। তাহলে কি তার ক্ষেত্রে ফাজান নীতি কি হয়েছে, কম প্রযোজ্য হয়েছে। যেহেতু ম্যাগনেসিয়ামের আকার ছোট, এর জন্য ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি আমাদের এই দুইটার মধ্যে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ফাজানের নীতি সবচেয়ে বেশি প্রযোজ্য হয়েছে। কার নীতি, ফাজানের নীতি সবচেয়ে বেশি প্রযোজ্য হয়েছে। ঠিক আছে, এর জন্য কি হয়েছে, যেহেতু ম্যাগনেসিয়াম কার্বনেটের ক্ষেত্রে ফাজান নীতি আমাদের সবচেয়ে বেশি প্রযোজ্য হয়েছে, এর জন্য তার ক্ষেত্রে আমাদের এটা কি অল্প তাপমাত্রায় বিয়োজিত হবে। তার গলনাঙ্ক, ম্যাগনেসিয়াম কার্বনেটের গলনাঙ্ক বলো, স্ফুটনাঙ্ক বলো, পানিতে দ্রবণীয়তা বলো, যে তাপের বিয়োজন বলো, সবকিছু কি অল্প তাপে হবে বা কম ইয়েতে হবে। ঠিক আছে, তার গলনাঙ্ক কম হবে, স্ফুটনাঙ্ক কম হবে, পানিতে দ্রবণীয়তা কম হবে, বিয়োজন কি হবে, কম তাপমাত্রায় ঘটবে। তার মানে আনসার কি হইতেছে তোমার, সি হচ্ছে কি হইতেছে সঠিক আনসার, সি হচ্ছে কি আমাদের সঠিক আনসার হইতেছে। দেখো এইটার ক্ষেত্রে মনে রাখবা আরেকটা জিনিস তোমাদের হচ্ছে আসে, ধরো আমরা দিলাম হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, হচ্ছে আয়োডিন। আচ্ছা, ধরো এই ক্ষেত্রে বললাম আমরা কার ক্ষেত্রে ফাজান নীতি সবচেয়ে বেশি প্রযোজ্য হবে, এইগুলো কি সবগুলো ধরো অ্যানায়ন, সবগুলো আমি অ্যানায়ন হচ্ছে দিছি। আচ্ছা, অ্যানায়নের ক্ষেত্রে আমার শর্ত কি ছিল, অ্যানায়নের ক্ষেত্রে কি হবে, আকার কি হবে, অনেক হবে, বড় হবে। যার ক্ষেত্রে যত বেশি বড় হবে সে তত বেশি সমযোজী হবে। আচ্ছা, তাহলে আয়োডিনের আকার কি সবচেয়ে বড়, তার মানে কি সে কি সবচেয়ে বেশি সমযোজী, সবচেয়ে বেশি হচ্ছে প্রযোজ্য হয়, সবচেয়ে বেশি হচ্ছে প্রযোজ্য হয়েছে, তার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য হয়েছে। ঠিক আছে, আচ্ছা, আর হচ্ছে আরেকটা জিনিস তোমাদের হচ্ছে আসে, দেখো ধরো হচ্ছে সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, ধরো হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম 2 প্লাস। আচ্ছা আচ্ছা, ধরো আরেকটা আছে, ধরো অ্যালুমিনিয়াম 3 প্লাস, আর ধরো আমাদের দিলাম হচ্ছে ক্রোমিয়াম 3 প্লাস। আচ্ছা, ধরো এখানে হচ্ছে ক্রোমিয়াম 3 প্লাস, আচ্ছা দাঁড়াও ক্রোমিয়াম না, এফই হচ্ছে 3 প্লাস দাও, এফই 3 প্লাস। আচ্ছা, এখন দেখো ধরো বলতে পারো যে কোনটার ক্ষেত্রে সবচেয়ে বেশি সমযোজী হয়েছে, কোনটার ক্ষেত্রে ফাজান নীতি সবচেয়ে বেশি প্রযোজ্য হয়েছে। দেখো এইটার ক্ষেত্রে আমরা যদি একটু চিন্তা করি যে চার্জ বেশি বা হচ্ছে এটা এফই 2 প্লাস দাও, তাহলে হচ্ছে তোমাদের বোঝা সহজ হবে, এফই 2 প্লাস দাও। আচ্ছা, এখন আমরা প্রথম শর্তটাই বলছি যার চার্জ সবচেয়ে বেশি সে সবচেয়ে বেশি সমযোজী। তাহলে ওই যে আনসার কিন্তু কি হইতেছে, অ্যালুমিনিয়াম 3 প্লাস হইছে, কারণ চার্জ কি তার প্লাস 3 আছে, পাইগুলার 2 আছে, 1 আছে, তাহলে তার ক্ষেত্রে সবচেয়ে বেশি সমযোজী হইতেছে। কিন্তু আমরা বলছি কি একদম বইলে কিন্তু দিছি, বক্স করে দিছি যে ডি বা এফ অরবিটাল কি তোমার সুপ্রিম লিডার, তারটা যে চার্জের চেয়ে বেশি হচ্ছে কি শক্তিশালী। তার মানে কি দেখো এই যে আয়রন, একটা কি ডি ব্লক মৌল বা অবস্থান্তর মৌল, ডি ব্লক মৌল বা অবস্থান্তর মৌল, তার ক্ষেত্রে কি আছে, ডি অরবিটাল আছে। তাহলে যেহেতু ডি অরবিটাল আছে, চার্জ তার কম হইলেও সে কি হবে, সবচেয়ে বেশি সমযোজী হবে। সে কি আমাদের সবচেয়ে বেশি সমযোজী, এই কোশ্চেনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে কি Fe2+ কি হবে, সবচেয়ে বেশি সমযোজী হবে, Fe2+টা সবচেয়ে বেশি সমযোজী হবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ভুল করা যাবে না, এটা কি করা যাবে না, ভুল করা যাবে না। ঠিক আছে, এটা কিন্তু ভুল করা যাবে না। তাহলে ফাজান নীতি রিলেটেড সবকিছু আমরা পড়ে ফেলাইছি, সব ফাজান নীতি রিলেটেড সবকিছু আমরা পড়ছি। তাহলে আজকের ক্লাস ছিল আমাদের, আজকের আমাদের ক্লাস ছিল কি এতটুকুই। আমরা মানে মৌলের পর্যাবৃত্ত ধর্মটা মানে সময়টা হচ্ছে আরেকটু পাইলে হয়তো মানে আরো ভালোভাবে শেষ করা যেত। তাহলে আজকে আমাদের ক্লাস ছিল এতটুকুই। আজকে আমাদের যে রাবির প্রশ্ন সমাধান সিরিজের আজকের ক্লাসটা ছিল কি এতটুকুই। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা সবাই শেষ করে দিয়েছি, নামাজে হচ্ছে যাইতে হবে। ঠিক আছে, যারা তারাবির নামাজ পড়তে যাবো তারা হচ্ছে তারাবির নামাজ পড়তে যাও। ঠিক আছে, এর জন্য একটু হচ্ছে তাড়াতাড়ি শেষ করলাম আর কি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, সবাই হচ্ছে নামাজ পড়তে যাও, আর হচ্ছে ঠিক আছে সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।